রবি ঠাকুর এখানে একটা কবিতা লিখেছিল, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। আর তাল গাছটাকে কেন্দ্র করে করেছে বলে বাড়িটার নাম তাল ধ্বজ বাড়ি। ধ্বজ মানে একটা পতাকা। কলের বাসি এই কারণেই নাম দিয়েছিল। আমাদের বীরভূমে যে রাইস মিলে বাসিটা বাজতো আমরা বলতাম কলের বাসি বাজ। বাড়িটা হলো আমাদের নন্দলাল বসুর বাড়ি, যার ছবি আমরা সহজ পাঠের বইয়ে দেখতাম। এটার বাঁ দিকে দেখুন লেখা আছে পতিচি, ডান দিকে লেখা আছে এটি সেন। এটাই আমাদের অমর্ত্য সেনের বাড়ি, যে অমর্ত্য সেন নোবেল পেয়েছিলেন। কি ভাই লোক, ঠিক তো? ঠিক তো থাকতেই হবে। তো যেহেতু তোমরা সেভেন লাভার সৌরভের ফ্যামিলি মেম্বার, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। শান্তি নিকেতন, শান্তির নিকেতন বলা চলে। এই শান্তি নিকেতন পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত। এটি বাংলার একটি কালচারাল হেরিটেজ সাইট, যার প্রতিটি কোণায় একাধারে রয়েছে আর্ট, একাধারে রয়েছে লিটারেচার, একাধারে রয়েছে মিউজিকের ছোঁয়া। আজকের ব্লগটি মূলত শান্তিনিকেতন ভ্রমণ পর্বের ওপর থাকছে। মাঠটাই আমরা বছরে একটা দিন টিভিতে দেখতে পাই, যে শান্তিনিকেতনে বসন্ত উৎসব, হোলি খেলা এবং অনুষ্ঠানটা হয়। তখন যে কেউ প্রবেশ করতে পারে। আচ্ছা, সেই শান্তিনিকেতন সেই সময় রং খেলার সময় এই জায়গাটা অনুষ্ঠান হয়। আর মাঠের ওপারে যে বাড়িগুলো দেখা যাচ্ছে লম্বা করে, দেখো একদম লাস্ট দিকে, আচ্ছা ওগুলো কিন্তু গার্লস হোস্টেল। ওখানে তিনটে হোস্টেল আছে, তিনটে নামে ডাকা হয়। প্রথমে টাটা, তারপরে বিড়লা, তারপরে গোয়েঙ্কা। টাটা বিড়লা গোয়েঙ্কা এই কারণেই বলা হয়, তিনজনে ওনারা দান করেছিলেন। হ্যাঁ, ওনাদের নামে স্মৃতিগুলো আছে। তো যে গোয়েঙ্কা হোস্টেলটাই বললাম, আমাদের শান্তিনিকেতনে 11 মাস ইন্দিরা গান্ধী যে পড়াশোনা করে গেছিলেন, তখন ওই হোস্টেলে থাকতেন। আচ্ছা, শান্তিনিকেতনে দেখার কিছুই নেই, সব জানা বোঝার জায়গা। করে দেওয়া জিনিসগুলো 600 বিঘা নিয়ে, মানে 1200 একর জায়গা। বাঁ দিকে যে প্রাইভেট বাড়িগুলো দেখা যাচ্ছে, এই যে কোয়ার্টারগুলো হয়েছে, এগুলো বাড়ি ছিল। এখানে বাড়ি কিন্তু বিক্রি হয় না। যারা থাকবেন না তারা বিশ্বভারতী থেকে দান করে দেন। আচ্ছা, দান করে দিয়ে চলে যেতে হয়েছে। আচ্ছা, ওই জন্যই এগুলো প্রাইভেটে যারা করে নেই তারা এখন প্রাইভেট। এই বাড়িটা, এটা পুরোটাই মাটির বাড়ি। এই বাড়িটা হলো আমাদের নন্দলাল বসুর বাড়ি, যার ছবি আমরা সহজ পাঠের বইয়ে দেখতাম। এই বাড়িটা নন্দলাল। আর আমাদের শান্তিনিকেতনে যারা আর্ট কলেজ নিয়ে পড়াশোনা করে, সেই সব স্টুডেন্টরা থাকে ডান দিকের হোস্টেলটা। এই হোস্টেলটা শ্রীপল্লী ছাত্রাবাস, এবং ছাত্ররা দেখুন বিভিন্ন আর্টের কাজ কিন্তু করে রেখেছে হোস্টেলের মধ্যে। আচ্ছা, এটার বাঁ দিকে দেখুন লেখা আছে পতিচি, ডান দিকে লেখা আছে এটি সেন। এটাই আমাদের অমর্ত্য সেনের বাড়ি, যে অমর্ত্য সেন নোবেল পেয়েছিলেন। তো অমর্ত্য সেন থাকেন বিদেশে। উনি যখন আসেন, ওনার ছোট মেয়েকে নিয়ে 2-4 দিন থাকেন, আবার চলে যান। তাছাড়া ওনার বাড়ির কেয়ারটেকার এবং পিএ দেখাশোনাই করে। তা আমরা যে বলি অমর্ত্য সেন, সেটা কিন্তু রবি ঠাকুরই নাম রেখেছিল অমর। না, অমর্ত্য সেন কেন, বাবা মা নাম রেখেছিল বাবলু সেন। ওনার জন্মস্থান ছিল বাংলাদেশ। এইটা এই রিসার্চ সেন্টার, কৃষি অর্থনৈতিক গবেষণা কেন্দ্র শান্তিনিকেতন। শান্তিনিকেতন ভ্রমণ করতে গিয়ে আমাদের জানতে হবে শান্তিনিকেতন কবে প্রতিষ্ঠা হয়েছিল। শান্তিনিকেতন প্রতিষ্ঠা হয় 1901 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠা করেন। এখানে অবস্থিত বিশ্বভারতী ইউনিভার্সিটি। এটি একটি কালচারাল হেরিটেজ সাইট, তার জন্য ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিন্তু তকমা দেয়। স্টাফ আর স্টুডেন্ট আই কার্ড দিয়ে প্রবেশ করতে হয়, বাইরে মানুষকে এলাও নেই। আর বাঁ দিকেরটা হলো কলাভবন আর্ট কলেজ নিয়ে যারা পড়াশোনা করে তাদের ডিপার্টমেন্ট। এই কলাভবনের ভিতরে ঢোকা যায় ডিসেম্বর 1 তারিখ আর 2 তারিখ। এখানকার ছাত্রছাত্রীরা মিলে একটা মেলা করে, সেই মেলাটার নাম হলো নন্দন মেলা। সেই সময় প্রবেশ করা হয়। আমাদের এখানে ছোট্ট একটা পুকুর আছে, পুকুরটার নাম লালবাগ। ওখানে এখনো ছেলেমেয়েরা মিলে কাপড় কাচে, তাদেরকে আমরা বলি ধোবা কাপড় কাচছে। রানকিঙ্কর বেদ যখন শান্তিনিকেতনে ছিলেন, উনি ঘুম থেকে ভোরবেলা উঠে দেখেন পুকুরের পাড়ে এত আওয়াজ কেন। তো গিয়ে দেখছে ছেলেমেয়েরা মিলে কাপড় কাচছে। তো কীভাবে কাপড় কাচে দেখার পরে সেই মূর্তিটা তৈরি করতে গেছিলেন। আর পিছনে যে লম্বা ধরে আছে, কিন্তু কাপড় ধরে আছে, এই মূর্তিটা তৈরি করতে করতে উনি অসুস্থ হয়ে মারা গেছিলেন। সেই জন্যই বলা হয় রানকিঙ্কর বেদ যে শান্তিনিকেতনের শেষ মূর্তি। আর যেই মূর্তিটা এখন আমরা দেখছি, এই মূর্তির ছবিটা দেখা যায় আমাদের সহজ পাঠের শেষ পাতা দিকে।
সব ছাত্রছাত্রীদের নিজের হাতের কাজ সাইজ ওখানে ওরে নিজেরা ও সাজায়। আচ্ছা, নন্দন মেলা একজন কি হেঁটে ভেতরে যাওয়া যাবে? না, কেউ নেই দেখো, স্টাফ বা স্টুডেন্ট সামনে সিকিউরিটি বসে আছে, গেলেই আপনাকে তেড়ে দেবে না, ঢুকতে দিলে আমি বলতাম যে ঘুরে আসুন। হ্যাঁ কলের বাসি এই কারণেই নাম দিয়েছিল, আমাদের বীরভূমে যে রাইস মিলে বাসিটা বাজতো আমরা বলতাম কলের বাসি বাজছে। সামনে একটা মা আর মাসি, পিছনে একটা বাচ্চা, বাচ্চাটাকে সঙ্গে করে মাসি রোজ কাজে নিয়ে যায়। তা মাসি বাড়িতে কাজ করতে করতে এতটাই দেরি হয়ে যায়, কলের বাসি বেজে ওঠে, মাথায় খাবার নিয়ে ছুটে ছুটে খাওয়া যাচ্ছে। সেই সময় বলছে মা আমিও যাবো। মা তখন বললো দেরি হয়ে গেছে বাবা। তা মাসির আঁচল ধরে বাচ্চাটা ছুটছে বলে রামকিঙ্কর বেজে এই মূর্তিটার নাম রাখলো, মায়ের থেকে মাসির দরদ বেশি। আর এই মূর্তির ছবিটাও আমরা সহজ পাঠের বইয়ে দেখতে পাই। বাস করতেন 22 বছরে টিবির আক্রান্ত এখানে মারা গেছিলেন। মারা যাওয়ার পর রবি ঠাকুর এই বাড়িটাতে বসে মালঞ্চ বইটা লিখেছিলেন। বইটার নাম এই কারণেই মালঞ্চ দিয়েছিলেন, ওনার ছোট মেয়ের বাড়ির নামই ছিল মালঞ্চ। এই বাড়িটার নাম তাহলে মালঞ্চ। এই দেখো এই জিনিসগুলো ইন্টারেস্টিং, ওপেন ফিল্ডে বসে ছবি আঁকা কি করছে, খুব দারুণ লাগে। সামনে যে মূর্তিটা দেখছেন এটাও রামকিঙ্কর বেজের মূর্তি। এই মূর্তিটা তৈরি করে নাম দিল সাঁওতাল পরিবার। সাঁওতাল পরিবার এই কারণে নাম দিল, এই মূর্তিটার মধ্যে পুরো একটা পরিবার আছে, ভালো করে দেখুন। সামনের বাঁকে একটা বাচ্চা বসে, পিছনের বাঁকে কিছু মালপত্র, নিচে একটা কুকুর দাঁড়িয়ে, স্বামী স্ত্রী পাশাপাশি, স্ত্রীর মাথায় ঝুড়ি আর তালা। আমার ডান দিকে যে গোল রাউন্ডের বাড়িটা দেখা যাচ্ছে, এখানকার ছাত্রছাত্রীরা তৈরি করার পর নাম রাখলো ইগলু। হ্যাঁ, ওটা পাটা দিয়ে হয়, এটা টেরাকোটা দিয়ে তৈরি। আচ্ছা আচ্ছা। আছে আমাদের শান্তিনিকেতনে 22টা ডিপার্টমেন্ট আছে, 22টা ভাষাতেই পড়াশোনা হয়। তা যে 22টা ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা শান্তিনিকেতনে বিভিন্ন অনুষ্ঠানগুলো করে সব এখান থেকে টিভিতে দেখানো হয়, এবং যখন অনুষ্ঠান হয় তখন যে কেউ প্রবেশ করতে পারে। নন আর্ট গ্যালারি, হেড অফিসটা কলা ভবনে, কলা ভবনে হেড অফিসে, হেড অফিস। এর কোনো আকার দেওয়া আছে। হ্যাঁ, এই আকারটা হলো যেটা হলো সা রে গা মা পা সা, সা রে গা মা পা যে উচ্চারণটা হয় পুরোটা কিন্তু পিলারে গায়ে যখন যে দেওয়া আছে। সময় মুখের আকারটা টানটা হয় হ্যাঁ সেটা দেওয়া আছে। এই পিলারটার নামই হলো সা রে গা মা। আচ্ছা আর রবি ঠাকুরের নভেলটা এখান থেকে চুরি হয়ে গেছিল। আচ্ছা। রবি ঠাকুরের ব্যবহার করা জিনিসপত্রগুলো সব এখানেই আছে। এবং এই মিউজিয়ামটার পিছনে রবি ঠাকুরের 5টা বাড়ি যে ব্যবহার করে গেছে, সেই 5টা বাড়ি আছে, একটা গাড়িও আছে। এই মিউজিয়াম টিকিট হলো 100 টাকা। তা আমাদের যেরকম হ্যাঁ, মানে রবিবার শনিবার ছুটির দিন আমাদের ডিপার্টমেন্ট এবং মিউজিয়াম এগুলো সব বন্ধ থাকে বুধবার আর বৃহস্পতিবার। আচ্ছা তাছাড়া সেন্ট্রালে ছুটি থাকলে সেদিন আমাদের ছুটি, আচ্ছা। এবং সকাল 10টা থেকে 4:30 অবধি খোলা থাকে। এই যে গাড়ি টাড়ি মিউজিয়ামগুলো দেখতে দেবে না? না আজকে নয়, এটা দেখলে আমার কালকে 10টায়। বিশ্ববিদ্যালয়গুলো দেখাবো, যেখানে পড়াশোনা হয় সব দেখাবো। আচ্ছা আচ্ছা হলো বিশ্বভারতী মিউজিয়ামের টিকিট কাউন্টার। আচ্ছা। এই বেদি করা জায়গাটা, এখানে দুটো ছাতিম গাছ ছিল, এখন মারা গেছে। বেদির উপরে সরু সরু যে গাছগুলো দেখা যাচ্ছে ওগুলো ছাতিম গাছ, পরে লাগানো হয়েছে। এই জায়গাটার নাম ছাতিমতলা। আর এই যে কোণে যে গাছগুলো সব ছাতিম গাছ। আমরা যে বলি শান্তিনিকেতন, শান্তিনিকেতন নামটাও কিন্তু পরে রাখা হয়। এই জায়গাটার নাম ছিল ভবন ডাঙ্গার মাঠ। ভবন ডাঙ্গার মাঠ এই কারণেই বলা হতো যে এখানকার জমিদার ছিল, তার নাম ছিল ভবন মোহন সিং। মহেশ্বর দেবেন্দ্রনাথ ঠাকুর দেশ বিদেশ ভ্রমণ করা খুব শখ ছিলেন। উনি চারিদিকে ভ্রমণ করে আসতে এসেছিলেন তারাপীঠ থেকে। যখন উনি রায়পুরের জমিদারের কাছে নিমন্ত্রণা রক্ষা করতে আসছিলেন পালকি করে, উনি খুব ক্লান্ত হয়ে পড়েন। তখন ওনার চোখে থেকে দিল ছাতিম গাছ। এই ছাতিম গাছের কাছে পালকি থামিয়ে কিছুক্ষণের জন্য বসে উনি বিশ্রাম নিয়েছিলেন। ওনার আত্মা এখানে শান্তি পেয়েছিলেন। পালকিতে পুনরায় আবার গিয়ে রায়পুরের জমিদারের বাড়ি থেকে বললেন, আমি রাস্তার ধারে দুটো ছাতিম গাছ দেখলাম, তো এইটুকু জায়গা যদি আমাকে দিতেন ছোট্ট একটা আশ্রম তৈরি করতে পারতাম। উনি খুশি হয়ে বলেছিলেন
আশ্রম তৈরি করার জন্য যেটুকু জায়গা প্রয়োজন আপনি নিতে পারেন, তো ওনার কাছ থেকে নিয়েছিল 20 বিঘা জায়গা, আর বললো এই 20 বিঘা জায়গা আপনাকে দান করলাম। তো মহেশ্বর দেবেন্দ্রনাথ বলেছিল, আমি তো ব্রহ্মা সমাজের মানুষ, দানের জিনিস নিতে পারবো না, মূল্য দিয়ে নেবো। তখন 1 টাকা বিনিময়ে 20 বিঘা জমি নিয়েছিলেন। কলকাতা আলিপুর কোর্টে গিয়ে এই জায়গার পাট্টা বার করে নিয়ে আসেন। তারপরে দেখাবো সামনে একটা দোতলা বাড়ি আছে, ওই বাড়িটা উনি প্রথম তৈরি করে বাড়িটার নাম রাখলেন শান্তিনিকেতন। ওই বাড়িটার নামে পরিচিত আমাদের বোলপুর শান্তিনিকেতন। মহেশ্বর দেবেন্দ্রনাথ ঠাকুর সমস্ত ছাত্রছাত্রীকে নিয়ে এই ছাতিমতলার গোড়াতে ওপেন ক্লাস শুরু করেছিলেন। সেই ওপেন ক্লাস ছাতিমতলায় হয় না, আমাদের যেটা গাছ দেখছেন সব গাছের গোড়ায় গোড়ায় হয়। আর এই ছাতিমতলাটা বছরে এখন 5 দিন খোলা হয়, 25শে বৈশাখ, 22শে শ্রাবণ, 23শে ডিসেম্বর, বসন্ত উৎসব, বড়দিন 1 ঘন্টা করে খুলে এখানে প্রার্থনা করে। মহেশ্বর দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম মেলা শুরু করেন, কিন্তু মানুষ সংখ্যা, দোকান সংখ্যা আস্তে আস্তে এত বেড়ে যাওয়াতে বিশ্বভারতী এখন এই মেলাটাকে নিয়ে বড় মাঠে করে। দোতলা বাড়িটা এটাই শান্তিনিকেতন। বাড়িটার নামই শান্তিনিকেতন। সকাল 6টা থেকে 7টার মধ্যে খোলা হয়, সপ্তাহে একটা দিন বুধবার। এখানকার ছাত্রছাত্রীরা এসে, অধ্যাপকরা এসে এটা প্রার্থনা করেন। বাইরের কোনো যদি টুরিস্ট মনে করে আমরাও প্রবেশ করতে পারে, সে নিজের ধর্ম নিয়ে প্রার্থনা করতে পারে। কিন্তু মহিলার ক্ষেত্রে সাদা শাড়ি, ছেলেদের ক্ষেত্রে ধুতি পাঞ্জাবি, নাহলে পায়জামা পাঞ্জাবি হবে, সাদা হতে হবে। 25শে বৈশাখ, 22শে শ্রাবণ যেরকম খোলা হয় এগুলো খোলা হয়। সপ্তাহে 2 দিন খোলা হয়, শুক্রবার আর মঙ্গলবার, সকাল 10টা থেকে 12টা। যেসব মহিলারা শান্তিনিকেতনে চাকরি করার পর রিটায়ার হয়ে যান, তারা এখানে বাটিক প্রিন্টের কাজগুলো করে। রবি ঠাকুর এখানে একটা কবিতা লিখেছিল, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঠি মারে আকাশে। আর তাল গাছটাকে কেন্দ্র করে করেছে বলে বাড়িটার নাম তাল ধ্বজ বাড়ি। ধ্বজ মানে একটা পতাকা। আমার জন্ম থেকে দেখছি এরকমই, তার আগে কি ছিল দিদি বলতে পারবেন। যে বট গাছটা দেখছেন, বট গাছটার বয়স হলো 150 বছর ওপরে। এখান থেকে 6 কিলোমিটার দূরে কুপাই নদী আছে। মহেশ্বর দেবেন্দ্রনাথ ঠাকুর রবি ঠাকুরকে বেড়াতে নিয়ে যান। ওনারা যখন ওখান থেকে ফিরে আসেন, দেখেন নদীর মধ্যে অনেকগুলো নুড়ি পাথর পড়েছিল। উনি 3টে নুড়ি পাথর নিয়ে এসেছিলেন, আর সিঁড়ির মতন 3টে ধাপ দিয়ে দিলেন। এর নাম দিলেন 3 পাহাড় বট গাছ। এটা এখন বিশ্বভারতী মাটি ভরে বাঁধিয়ে দিয়েছে, সেই 3টে ধাপই আছে। সূর্য ওঠার আগে মহেশ্বর দেবেন্দ্রনাথ ঠাকুর উনি ধ্যানে বসতেন। তো রবি ঠাকুর এখানে 2 লাইন কবিতা লিখেছিলেন, কোমর পাড়ার গরু গাড়ি বুঝাই কড়া কলসি হাড়ি। বাদবাকি কবিতাটা শেষ করেছিল বাংলাদেশ সেলাইডা থেকে। আমরা ছোটবেলায় যে সহজ পাঠের বই পড়তাম, সহজ পাঠের প্রথম পেজে যে বটগাছ ছবি দেখা যেত, এই সেই বটগাছ দেখতে পাবেন। নদীটা সবুজ গাঢ় হয়ে আছে। ছোট ছোট যে বেদিগুলো দেখা যাচ্ছে, এরকম বেদি প্রতিটা গাছে গোড়ায় গোড়ায় আছে। এই বেদির মধ্যেই মাস্টারমশাইরা বসে, বাড়ি থেকে বাচ্চারা 2টো আসন নিয়ে আসে, একটা আসনে বসে, একটা আসনে বসে ওপেন ক্লাসগুলো হয়। এখন কি হয়? এখনো হয় ক্লাস এই গাছে গোড়ায়। বাড়িটার পরে যে বাগানটা দেখা যাচ্ছে, ওটার নাম হলো আম্রকুঞ্জ। আমাদের শান্তিনিকেতনের রাষ্ট্রপতি, রাজ্যপাল যে অনুষ্ঠানগুলো করে ওখানে এসে, ওখান থেকে সরাসরি ভাবে টিভি দেয়। আমি যখন এসেছিলাম তো ভেতরে পড়ানো দেখেছি, ভেতরে ঢুকেছি, কিন্তু এখন আর দেয় না, কোভিডের পর থেকে বন্ধ করে দিয়েছে। আচ্ছা আচ্ছা। ওইটা স্টুডেন্টদেরই মানে অবজেকশন। আমরা যে ওপেন ক্লাস করি, টুরিস্ট ঢুকে কথা বলে, ওই ডিস্টার্ব হয় বলে এখন ওগুলো বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। সেন্ট্রাল লাইব্রেরি এটা টোটাল বড় আছে। এটা সব ওপেন সবার জন্য না, স্টুডেন্ট আর স্টুডেন্ট অনলি এখানে যারা পড়ছে তাদের। আচ্ছা, ওই ইউনিভার্সিটি স্টুডেন্ট যারা আছে তাদের জন্য। বিশাল বড় মাঠ। আর ডান দিকে যেটা বড় দোতলা বাড়িটা দেখা যাচ্ছে, এটা আমাদের বিশ্বভারতী হেড অফিস, সেন্ট্রাল অফিস। এখানেই উপাচার্য মশাই বসেন। ডান দিকে দূরে যে বাড়িগুলো দেখা যাচ্ছে পাশাপাশি, হিন্দি ভবন আর চীনা ভবন, এখানে ওই ভাষায় পড়ানো হয়। হিন্দি আছে, চীনা আছে, জাপানি আছে। হ্যাঁ, বিশ্বভারতী প্রক্টর অফিস, যোগা কেন্দ্র। আচ্ছা, ও দেখালাম তো গাছের গোড়ায়, এখানে। হ্যাঁ, সব গাছের গোড়ায় পড়াশোনা। এই বাড়িটি বছর একটা ক্লাসরুম নেই না, এখানে কোনো ক্লাসরুম নেই, গাছের নিচেই। এটা হলো রবি ঠাকুরের দাদার বাড়ি, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। উনি 4 বছর বসবাস করে গেছিলেন। এখন সব মানে বছরে একটা দিন খোলা হয়, 7ই পৌষ, 23শে ডিসেম্বর। এখানকার ছাত্রছাত্রীরা এসে প্রার্থনা করেন।
বাড়িটির নাম দিয়েছে বেধাম। বাঁদিকে যে বাড়িগুলো দেখা যাচ্ছে এগুলো নিচু বাংলা ছাত্রবাস, যারা বাইরে থেকে এসে পড়াশোনা করে ছাত্ররা এখানে থাকে। ক্লাস বিল্ডিং এর মধ্যে হয়, হ্যাঁ? না, যেমন বর্ষাকালে কি ওই মাঝে বিশ্বভারতী স্টাফ কোয়ার্টার। হেভি জায়গা। আর কি করলি এসে? এই ফটো তুলতে আর ঘুরতে এসেছিস? আর কটা জায়গায় ঘুরলি বল? হ্যাঁ, মনে আছে নামগুলো? আচ্ছা, ভুলে গেছিস। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করব, কারণ প্রায় সন্ধ্যা হতে চললো। রাত্রে আমাদের বেরিয়ে যেতে হবে তারাপীঠের উদ্দেশ্যে। ব্লগটা যারা যারা দেখছো বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও, আর অবশ্যই হ্যাঁ বস সাবস্ক্রাইব করো চ্যানেলটি। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটা ফলো করো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে সুন্দর কোনো ব্লগ।